আসলে বয়োবৃদ্ধ কোনো কোয়ালিফিকেশন এটা আমি মনে করি না। আর আজকে তো হচ্ছে তারুণ্যের যুগ, নতুন প্রজন্মের যুগ। যদি আমি যে কথা বলবো সেটা কতদূর আজকের যুগে প্রযোজ্য হবে জানি না, তবে এই কথাটা বুঝতে পারি যে পৃথিবীর যে গতিধারা সেটা কিন্তু পরিবর্তনের সঙ্গে, এবং আমি এটাও বিশ্বাস করি বয়োবৃদ্ধ বয়স দিয়ে নির্ধারিত হয়। নতুন প্রজন্ম নির্ধারিত হয় নতুন চিন্তাধারায়। কাজে কোনো বয়োবৃদ্ধ ব্যক্তি যদি নতুন চিন্তাধারার সহযোগী হন, আমি কিন্তু তাকে বয়োবৃদ্ধ করব। আর কোন তরুণ যদি স্থবির চিন্তাধারায় আবদ্ধ হয়ে যান, সেই তরুণকেই আমি বয়োবৃদ্ধ। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় জীবনে আমি বিশ্বাস করি আজকে তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ভবিষ্যতে গতিধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আয়োজনের যিনি মহানায়ক জনাব নজরুল ইসলাম খান, আমি আন্তরিক ধন্যবাদ। এই যে একটি বিষয় যে শ্রমিক, আমি নিজের ব্যক্তিগত একটি উদাহরণ দিয়ে বলি। আসলে আমি এখানে সঠিক ব্যক্তি নই কথা বলার জন্য, আমি শ্রমিকের প্রতিনিধি নই। আমি মূলত আমি শিক্ষকতা করেছি এবং সেই হিসেবে অনেকেই আমাকে বলেন যে, শিক্ষকদের বলেন, সাধারণভাবে বলেন, সেই হিসেবে আমাকেও বলেন যে আমরা নাকি মানুষ গড়ার কারিগর। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি যে অঞ্চল থেকে, বাংলাদেশের যে অঞ্চল থেকে আমি জনগণের প্রতিনিধি হয়ে কাজ করেছি অতীতে, সেই অঞ্চলটি বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প, এবং আমি প্রতিনিয়ত উঠা বসা করি শ্রমিকদের সঙ্গে, নিজের শ্রমিক না হয়ে। এবং সে কারণেই বলছি, আমি সবসময় তাদের এভাবে সম্বোধন করি। আমাকে যখন কেউ বলে মানুষ গড়া কারিগর, আমি তখন তাদের বলি, আমার এলাকার সহস্র সহস্র শ্রমিক রয়েছে, তাদের বলি যে শ্রমিকেরা কিন্তু দেশ গড়ার কাজ। আমি ইতিহাসে ফিরে যাব হেমার্কেটে 1886 যেদিন শ্রমিকেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল। আজকে আপনারা যে দাবি দাবা এনেছেন, তার প্রথম দাবি দেওয়া ছিল শ্রমিক 8 ঘন্টা কাজ করবে, বাকি সময়টা তাকে আমাদের দিতে হবে। এবং সেদিন থেকে শুরু করে আজকে 150 বছরেরও বেশি, 150 বছরের মতো অতিক্রান্ত হয়েছে। আমি ছোট্ট একটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে যে দাবি দেওয়ার যে তালিকাটি লাল বইতে দেওয়া হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখুন, তার অধিকাংশ কিন্তু সেই 1886 সালের দাবি দেওয়ার মধ্যে ছিল। অর্থাৎ প্রায় 150 বছরেও শ্রমিকের অনেক দাবি আজ পর্যন্ত পূরণ করা হয়নি। কেন হয়? কাদের কারণে হয়? শ্রমিকরা যদি দেশ গড়ার কারিগর হয়ে থাকে, তাহলে তাদের দাবি দেওয়া দেশ পূরণ করবে না, দেশের নেতৃত্ব যারা দেন তারা পূরণ করবে না। সেটা একটা কন্ট্রাডিকশন। আমি একটি কথা বলবো, আমি যদিও একটি
রাজনৈতিক দলের সদস্য, যেটি মধ্যপন্থী, আপনারা জানেন রাজনৈতিক দল, আমরা উদারনৈতিক রাজনীতি করার চেষ্টা করি। আমরা অর্থনীতির ক্ষেত্রে আপনারা জানেন যে একদিকে আমরা মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাস করি, অন্যদিকে আমরা কিন্তু পাবলিক সেক্টর, যেটা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলতে চাই, যিনি আমাকে অনুগ্রহ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এবং সে সময় তিনি বারবার আমাকে যে কথাটি বলতেন, আমাদের যে সফট সেক্টর, সামাজিক আমাদের যে সেক্টরগুলো রয়েছে, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন বা এই ধরনের, তিনি কিন্তু প্রতিনিয়ত আমাকে বলতেন যে শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অথবা প্রাইভেট সেক্টরের উন্নয়ন করলে দেশের উন্নয়ন হবে না, এই দেশের মানুষের, দরিদ্র মানুষের উন্নয়ন, যারা গ্রামে গঞ্জে বসবাস করে তাদের উন্নয়ন আপনি নিশ্চিত করবেন, আপনাকে সেই দায়িত্ব দেওয়া। আমি কথাগুলো বলছি এই কারণে যে হ্যাঁ, পশ্চিমা বিশ্বের মডেল আমরা অনুসরণ করছি, করতে হবে, হয়তো আমাদের সেই সীমারেখার বাইরে অনেক সময় যাওয়ার সুযোগ হয় না। আজকের যুগে সবচেয়ে রিসেন্ট যে ঘটনা প্রবাহ আপনারা দেখেছেন, যে কর্মকাণ্ড চলছে ট্যারিফ, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, কিন্তু এই যে ট্যারিফের খেলা যে চলছে, আমি আশা করি আমার বক্তব্য অনুদিত হচ্ছে ইংরেজি ভাষা এবং যারা বিদেশি তারা শুনতে পাচ্ছেন। এই যে ট্যারিফের খেলা শুরু হয়েছে, আমি খোলাখুলি বলবো যে আজকে ধনিক রাষ্ট্র যারা পৃথিবীতে রয়েছেন তারা নিজেরাও বুঝতে পারছেন না যে এই ট্যারিফের খেলায় কিন্তু আলটিমেটলি তারাই পরাজিত হবে। কেননা এই ট্যারিফের প্রতিফল পৃথিবীর সবচেয়ে ধনিক দেশের যারা কনজিউমাররা কিন্তু ইতিমধ্যে তার প্রসারঘাত উপভোগ, হয়তো প্রতিবাদ করে উল্টাতে পারছেন না, সেটা সত্য। তবে সে দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ বিষয় রয়েছে, ধনী দেশগুলোকে, পশ্চিমা উন্নত দেশগুলোতে যে পজিটিভ দিকগুলো রয়েছে, সেটা আমি বিশ্বাস করি গণতন্ত্র, এবং গণতন্ত্র থাকার কারণে তাদের প্রতিষ্ঠানগুলো যে শক্তিশালী থাকার কারণে আমি বিশ্বাস করি তারা এই সমস্ত যে সাময়িক যে কিছু উথাল পাথাল হয় সেগুলো থেকে তারা বের হয়ে আসে। কিন্তু আমাদের দেশের বেলায় চ্যালেঞ্জটা কিন্তু আরো অনেক বড়, এবং সেই চ্যালেঞ্জ আজকে শুধু আমাদের রাজনৈতিক দলগুলো মোকাবেলা করলে হবে না। আমি বিশ্বাস করি, যেটা আপনারা বারবার বলেছেন, সাধারণ মানুষ, শ্রমিক জনতা, তারা রাজনৈতিক দলগুলোর উপরে যদি সঠিক চাপ নিয়ত, আমি শব্দটি ব্যবহার করছি, প্রতিনিয়ত যদি এই চাপ আপনারা বজায় রাখতে পারেন, তাহলেই কিন্তু জবাবদিহিতা নিশ্চিত হতে পারে। মানুষ আপনা আপনি পৃথিবীতে কেউ কিছু করে, এবং সেই কারণেই আমি আপনাদের যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে দাবি দেওয়ার তালিকাগুলো আমরা দেখেছি, আমি যে কথা একটু আগে বলেছি যে 150 বছরেও সেই তালিকার অনেকগুলো মেটানো হয়নি, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কেননা মানুষের যে অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম পৃথিবীতে, আপনারা যদি পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে এই সংগ্রাম কিন্তু বিরল। এটা এরকম নয় যে আমি সংগ্রাম করেছি, কিছু অর্জন করেছি, আমি সেটা উপভোগ করব, আসলে বাস্তবতা কিন্তু তার চেয়ে আরো অনেক বেশি কঠিন, এবং এই সংগ্রাম কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। যারা সুবিধা বঞ্চিত তাদের অধিকার জোর করে ছিনিয়ে না নিলে কিন্তু কোনদিন তারা সেই অধিকার পাবে। আমার বক্তব্য শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন, কেননা আমরা যে প্রতিনিধিত্ব করি, আমি খোলাখুলি বলছি, কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। আমি আজকে যে পোশাক পরে
এই পোশাক তো সত্যি কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের পোশাক হতে পারে। তারপরে কিন্তু আমি পড়ে এসেছি, আমি আসার সময় আমি ইতস্তত করছিলাম, আমার আশেপাশে কিছু লোক ছিল, বলছে আপনি যেখানে যাচ্ছেন কথা বলতে, এটা তো বাংলাদেশের একটা সবকিছু একটা স্থান, সেখানে আপনি কিছু সাধারণ পোশাক পরে যাবেন, সেটা মানানসই হবে না, আপনি সঠিক পোশাক। আমি কিন্তু খুব খোলাখুলি কথা, অপরাধ নেবেন না, বা আমি কিন্তু অন্তর থেকে বলছি, বলবেন না যে আমি কাউকে খুশি করা। আমাদের বাংলাদেশের যে বাস্তবতা, বলুন যে সেখানে কতজন লোকের এই সুখ করা। আচ্ছা, আমি তো মানুষের প্রতিনিধি অনেকবার হয়েছি, আবার হয়তো নির্বাচনে যাবো কি হয় জানি না, কিন্তু আমি তো বাংলাদেশের রিয়েল একজন মানুষের প্রতিনিধি, সেটাই তো আমি সেটাই তো হবে। একজন শ্রমিক, একজন কৃষক, তারাই তো বাংলাদেশের সত্যিকার। তাদের সঙ্গে আমি যেটা বলছি যে আমি বিশ্বের সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকতা করেছি, কিন্তু এখন তো আমি জনগণের এই কথাগুলো আমি খোলাখুলি বলছি যে আমাদের যে দাবিগুলো আজকে এসেছে, আমি সেই প্রেক্ষিতে বলছি, সেই দাবিগুলো যদি সত্যিকার অর্থে অর্জন করতে হয়, খালি কাগজে কলমে থাকলে তো হবে না। আপনি দেখুন, এখানে আপনারা উল্লেখ করেছেন, আপনাদের যে লাল বইটি আছে সেখানে এক জায়গায় উল্লেখ করা আছে যে আপনি যে শ্রমিকের অধিকারের কথা বলছেন, সেই শ্রমিকের অধিকার আজকে থেকে 54 বছর আগে বাংলাদেশের সংবিধানে নিশ্চিত করা হয়েছে। তাহলে আজকে 54 বছর পরে নিজাম খানকে সে কথা আবার কেন নতুন করে দেওয়া, আমি কি সেই প্রশ্ন করতে পারি? বুঝতে হবে এখানে আরেকটি জিনিস, আমি বুঝতে হবে যে একটু আগে আমি বলেছি যে পৃথিবী পরিবর্তনশীল। আজকে থেকে আমরা ছোটবেলা, আমরা স্কুল কলেজে যখন পড়ি, যেমন নজরুল ইসলাম খান বাংলাদেশের গাজীপুরে বিখ্যাত প্রতিষ্ঠানে তিনি শ্রমিক নেতা হিসাবে তিনি নিজেকে প্রথম প্রতিষ্ঠিত করেছেন। আজকে সেই যে প্রতিষ্ঠানে তিনি ছিলেন, যেখান থেকে তিনি শ্রমিক নেতা হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, আইএলওতে গিয়ে তিনি বক্তৃতা দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটি কিন্তু আজকে নেই, সেই গাজীপুরে সেই প্রতিষ্ঠানটি আজকে নেই, অনুপস্থিত, ধ্বংস। কেন সেটা আমাদের বুঝতে হবে। দেখুন, ট্রেডিশনাল যে ইন্ডাস্ট্রিগুলো ছিল বাংলাদেশে, আমি একজন বক্তা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, পাট শিল্পের কথা উল্লেখ করেছেন। আমি নিজে ভুক্তভোগী। বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাট কল বাংলাদেশ জুট মিল আমার নির্বাচনী এলাকা, আজকে সেটি মৃত। বাংলাদেশের সবচেয়ে বড়, বিখ্যাত এবং সাকসেসফুল প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর বাংলাদেশ এবং প্রাইভেট সেক্টরের সাথে নাম করা জুট মিল, জনতা জুট মিল, সেটা আমার নির্বাচনী এলাকায়। এবং সেটাও কিন্তু আগে যেভাবে জৌলুসের সঙ্গে চলতো, এখন সেই জৌলুসের সঙ্গে চলে না। আমাকে ক্ষমা করবেন, আমার নির্বাচনী এলাকার যে কৃষি জমি আছে তার শতকরা 60% জমিতে আমরা ছোটবেলায় দেখেছি পাট চাষ, আজকে শতকরা 10% জমি পাটকলগুলিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এবং আজকে বাংলাদেশে যে সামান্য পাট উৎপাদিত হয়, সেগুলো বাংলাদেশে ব্যবহার না হয়ে সেগুলো চলে যায় আমরা বিগত 15 বছর। এবং অনেকে বলেন সেই কারণে পরিকল্পিতভাবে পাট শিল্পকে ধ্বংস করে দেয়। বাংলাদেশে যে ট্রেডিশনাল টেক্সটাইল মিলগুলো ছিল, সেই টেক্সটাইল মিলগুলো নেই। এগুলো কঠিন বাস্তবতা, এগুলো মেনে নিতে হবে, এগুলো স্বীকার করে নিয়ে আমাদের শ্রমিক আন্দোলনকে সেই নতুন পথে পরিচালিত করতে হবে। এটা আমি আজকে সবচেয়ে শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায় আছে? এই যে গার্মেন্টস শিল্পে একটা তথ্য আমি বলি, সঠিক বা ব্যাঠিক বলতে পারবো না, বলা হয় প্রায় 40 লক্ষ নারী গার্মেন্টস শিল্পের সঙ্গে। আমি প্রশ্ন করতে চাই, আমাকে ক্ষমা করবেন, আজকে এই কক্ষে আমি তাদের কোনো প্রতিনিধি আমি জানি না, হয়তো আছেন, আমি কিন্তু সেভাবে দেখতে পাইনি এবং সেভাবে তাদের বক্তব্য আমি শুনিনি।
প্রায় 3 ঘন্টা যাবত আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তবে আমাকে ক্ষমা করবেন, আমি ব্যাখ্যা করে সেই নারী শ্রমিকের প্রতিনিধি আছে না, সেই নারী শ্রমিকের নেতা নেত্রীদের প্রতিনিধি আছে, সেটাও কিন্তু চিন্তা করি। আমি খোলাখুলি কথা বলি, কিছু মনে করবেন না, আমি সঠিক মানে সেটাই। আজকে কিন্তু এই কক্ষে শ্রমিক প্রতিনিধিদের, এবং আমি বিশ্বাস করি এখানে তারা আজীবন তারা শ্রমিক স্বাস্থ্যের জন্য তারা কাজ করে যাচ্ছে। কিন্তু পরিবর্তন কতটুকু এসেছে, আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না পায় তাহলে পরিবর্তন কি আসবে, সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শিল্প, কল কারখানার কথা বলুন, আরেকটি কথা বলি, আমরা বলি লেবার ইন্টেনসিভ বাংলাদেশে মানুষ, অনেক মানুষ তারা চাকরি বাকরি নেই, তাদের এমপ্লয়মেন্ট দরকার। পাশাপাশি দেখুন আধুনিক বিশ্ব কোন দিকে চলছে। আমি যদি, অনেকে বলেন এই কথাটি, আমি বলছি আপনাদের চিন্তার জগতে এই প্রশ্নগুলো আনতে হবে। এআই নিয়ে যদি আপনি চিন্তা করেন, এআই যদি প্রসার হয় তাহলে লেবার ইন্টেনসিভ ইন্ডাস্ট্রি কি হবে? এটা তো ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমরা শ্রমিকদের স্বার্থ, এআই অর্থ কি? এআই অর্থ আমরা যে অর্থে শ্রমিক বলি, সেই শ্রমিক তো আর থাকবে না আগামী, আমি জানি না আগামী আমরা থাকবো না, আগামী 20-50 বছর পরে আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে সেই শ্রমিক সমাজ থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। এই কঠিন প্রশ্নগুলো এখনই আমাদের মুখোমুখি হতে হবে এবং আমাদের এর উত্তর খুঁজে বের করতে হবে। দেখুন ইউরোপে আজ কি হয়েছে, আমি একটু যদি আমাকে সময় দেন, আমি অনেক আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা কিন্তু 5 মিনিটে আলোচনার বিষয় না। এখানে একটা 10-15 পৃষ্ঠার বই আছে, সেটা শুধু 10-15 পৃষ্ঠার বই নিয়ে আলোচনা না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবতারণা করেছেন নজরুল ইসলাম সাহেব। এই 15 পৃষ্ঠার বইয়ের ভিতরে অনেক কিছু রয়েছে, সারা বিশ্বের বড় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আমি যে কথাটি বলছিলাম ইউরোপের কথা, দেখুন ইউরোপে আজকে কি সমস্যা। ইউরোপে আজকে যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, জনসংখ্যা কমছে। জাপানে কি হয়েছে, জনসংখ্যা কমছে, কিন্তু যে মানুষগুলো বেঁচে আছে, একটু আগে বলছিলাম বয়োজ্যেষ্ঠ মানুষগুলো তো বেঁচে আছে, তাদের সেবা করা থেকে শুরু করে অনেক কাজ, সেজন্য কিন্তু মানুষ প্রয়োজন। যে কারণে আমরা বিদেশে যে আমরা জনশক্তি রপ্তানি করছি, এই প্রশ্নগুলো কিন্তু একটা থেকে আরেকটি ওতপ্রোত। জনসংখ্যা তার মানুষ তার বিদেশে নিচ্ছে শুধু আমাদের লোককে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য নয়, তাদের নিজের প্রয়োজনীয়তা। আমেরিকায় হয়তো সেই সমস্যা হয়নি, আমেরিকার আজকে ইমিগ্রেশন পলিসি নিয়ে অনেক কিছু তোলপাড় হচ্ছে, সেটা আমরা বুঝি। কিন্তু তারপরেও যদি বলি আমেরিকায় যারা, শব্দটি ব্যবহার করা ঠিক হবে কিনা জানি না, তারপরেও বলছি যেটা বাস্তবতা না বলে পারছি না, যে ডাটি জব করার জন্য বাইরে থেকে লোক এনে আমরা, আমাকে ক্ষমা করবেন, আমি বাস্তবতা এটা অস্বীকার করা যায়। ডাটি জব করার জন্য আমরা বাইরে থেকে লোক নিয়ে আমাদের কাজ করিয়ে নেব, তারপরে তাদের লাথি মেরে বের করে দিলাম, এইটা তো কোনো মানবিক নীতি হতে পারে না। আমি এই কথা বললে হয়তো অনেকে আমাকে অপছন্দ করবেন যে আমি অপ্রিয় কথা বলছি, কিন্তু এটাই শুধু। ইউরোপে যে শিল্প বিপ্লবের পর থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আজকে ইউরোপ সেই ইউরোপ নেই। আর এআই কথা তো একটু আগে আমি বলি, এআই যখন আসবে তখন তো সারা বিশ্বের এই যে এমপ্লয়মেন্ট প্যাটার্ন বলেন, মানুষের কাজের যে চরিত্র এবং চিত্র, সেটা আমূল পরিবর্তন হবে। কাজে আমাদের এই সব কিছু ভেবে আমাদের ভবিষ্যৎ নীতিমালাগুলো গ্রহণ করতে হবে। আমরা আমি এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন, আমি আরেকটি গুরুত্বপূর্ণ, এখানে আমন্ত্রণ করা হয়েছে কিনা জানি না, আমি আইটিও ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের কথা বলছি। আমরা বিগত
এখন এখন ঠিক এখন নয়, এখন থেকে 15, 20, 25 বছর আগে আমরা শুনে এসেছি ফ্রি মার্কেট, ফ্রি ট্রেড, ফ্রি মার্কেটের সঙ্গে যোগাযোগ, ফ্রি ট্রেড। তো আজকে যেভাবে ট্যারিফ যেভাবে প্রয়োগ করছে ধনী দেশ, সেখানে কি সেই ফ্রি ট্রেডের যে প্রিন্সিপাল সেগুলোকে আজকে আমরা সম্মান করছি নাকি সেগুলো ছড়িয়ে দিতে চাই? আজকে কিন্তু আইটিওর নাম শুনবেন না আপনারা, ইটস নো লঙ্গার ইন দ্য ডিসকাশন। আইটিও ইতিমধ্যেই অপ্রয়োজনীয় হয়ে গিয়েছে। তো এই যে পরিবর্তনগুলো আসছে, এই পরিবর্তনগুলো আজকে আমাদের বিবেচনা করতে হবে। আমরা বাংলাদেশে যেমন বলি, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্টের কথা বলি, এবং যখন ইনভেস্টমেন্টের কথা বলি আমরা বলি এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে, সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এটাকে আকর্ষণীয় করে আনতে হবে। আরে আমি কি এই প্রশ্ন কোনোদিন করেছি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনার আগে আমার নিজের দেশের যারা, আমি তো ফ্রি ট্রেডে বিশ্বাস করি, ক্যাপিটালিস্টিক সিস্টেমে আমরা বাস করছি, যেটা সত্যি। আমাদের দেশে ইনভেস্টমেন্ট দেশের লোক কি করছে, এই প্রশ্নটিকে আমরা কোনোদিন করেছি? আমি খোলাখুলি বলছি, বিগত 15-20 বছর, এই যে আজকে গার্মেন্ট যে শিল্পের কথা বলছেন, গত 15-20 বছরে এই গার্মেন্ট শিল্পে কি নতুন কোনো ইনভেস্টমেন্ট হয়েছে? হয়নি। আপনারা একটা করে পরীক্ষা করে আই ক্যান গ্যারান্টি কোন নতুন ইনভেস্টমেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই বিগত 15 বছরে সামান্য হয়েছে। বরঞ্চ উল্টো হয়েছে। আমরা বলেছি আমি সেটা বিরোধিতা, তারা যখন মনে করবে তখন তারা, কিন্তু আমার নিজের দেশের লোকেরা যদি ইনভেস্ট না করি, তাহলে ফরেন ইনভেস্টররা কেন ভাববে যে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করা লাগবে? এবং সেই আমাদের নিজের দেশে ইনভেস্টমেন্ট করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, এখানে আলোচিত হয়েছে যে মালিক এবং শ্রমিকের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টিও কিন্তু আজকে আমার বক্তব্য হয়তো দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আর বাড়াবো না। অনেক কথা বলে ফেলেছি, অপ্রিয় কথাও বলেছি, কেউ হয়তো পছন্দ করবেন, কেউ পছন্দ করবেন না, কিন্তু আমি বলেছি কারণ আমি বিশ্বাস করি আমি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে বাস্তব। আমি একটি কথা অত্যন্ত আজকে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে যে দাবি দেওয়ার তালিকা আমরা তৈরি করেছি, যেটা আমরা চাচ্ছি যে এই কাজগুলো করতে হবে, এটা অর্জন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা কিন্তু আপনাদের এই ডকুমেন্টে কোথাও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি কারণ সেটা হচ্ছে রিসোর্স মোবিলাইজেশন। আমরা তো অনেক কিছু চাই, সুযোগ সুবিধা, শিক্ষা, একটা সুন্দর জীবনযাপন, কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন, সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয়। এবং আমি যেটা দেখি যে আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন করছি না, পারছি না। কাজে আমি এই দুটো বিষয়ের দিকে আপনাদের গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব। আসুন আমরা যেন সেভাবে আমরা দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি, এবং আমরা সেই সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা করি। সবাইকে ধন্যবাদ। শুধু বন্ধুরা, আমরা ধন্যবাদ দিচ্ছি ডক্টর আব্দুল মঈন খানকে। আমরা এখন আমাদের এই বক্তব্য রাখবেন আমাদের এই রয়েছে কান্ট্রি ডিরেক্টর